শুরু করছি দেখ নিউটনের দ্বিতীয় গতিসূত্র পেজ নাম্বার 32। পেজ নাম্বার 32 থেকে শুরু করছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এর আগের দিনকে পড়ে নিয়েছিলাম যে নিউটনের প্রথম সূত্র থেকে কি কি পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্রে পাওয়া গেছিল কি কি জাড্যের সংজ্ঞা পাওয়া গেছিল, অর্থাৎ জাড্য থেকে হচ্ছে কীরকম পেয়েছিলাম স্থিতিজাড্য গতিজাড্য, অর্থাৎ সেখান থেকে কতগুলো কিছু বাস্তবিক কিছু উদাহরণ আমরা দেখতে পেয়েছিলাম, সেখানের মধ্যে পেয়েছি। এখন যেটা পড়বো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দেখ দ্বিতীয় গতিসূত্রে কি কি বলা আছে। বলা আছে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটবে। অর্থাৎ দেখ কীরকম বলছে, ধর একটা সাইকেল কোনো একটা লোক চালিয়ে যাচ্ছে, তার মানে সাইকেলের প্যাডেলের ওপর যখন পা দিয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করবে, তাহলে তার ভরটাও বাড়বে, তার বেগটাও বাড়বে। ঠিক আছে, তার মানে তার যেদিকে আমি বল প্রয়োগ করব সেই দিকে কিন্তু আমার ভরবেগের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। তাহলে ওখানে দেখ একটা গাণিতিক সূত্র দেওয়া আছে। কি সূত্র দেওয়া আছে দেখ, বল এফ মানে হচ্ছে কি ফোর্স, এফ মানে হচ্ছে কি ফোর্স, মানে যেটাকে বাংলায় বলা হয়ে থাকে বল, ইকুয়াল টু হচ্ছে কি এম ইন্টু এ, অর্থাৎ এম মানে হচ্ছে কি মাস, ঠিক আছে, মাস মানে হচ্ছে কি ভর, আর এ মানে হচ্ছে কি অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি ত্বরণ, অর্থাৎ কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার একটা ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, তাই তো। ত্বরণ মানে আমি বলে দিয়েছিলাম কি বেগ বৃদ্ধির হার। কারণ কোনো বস্তুর ওপর যদি আমি ধর একটা গাড়ি 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, যদি তাকে পেছন দিক থেকে আরও জোরে ধাক্কা দেওয়া হয় বা তাকে আরও যদি বেশি বেগে দেওয়া হয়, তার মানে যে বেগটা বেড়ে যাবে, সেটা 80 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে এই যে বেগটা বেড়ে গেল, তার জন্য কী হবে, ত্বরণ সৃষ্টি হবে। তাহলে সেই ত্বরণটা দিয়ে কিন্তু আমাদের কিছু কিছু অঙ্ক এখানে আসবে। দেখ ওখান থেকে কি কি পাওয়া যায়, দেখ লেখা আছে দ্বিতীয় সূত্র থেকে কি কি পাওয়া যায়, বইতে দাগ দিয়ে নিস। দেখ ওখানে লেখা আছে বলের পরিমাপ, জাড্য বা জড়তার পরিমাপ, বল এবং ত্বরণ বা মন্দনের মধ্যে সম্পর্ক। এই দেখ বলের সাথে ত্বরণের একটা সম্পর্ক পাচ্ছি, কারণ হচ্ছে কি বল ইকুয়ালস টু কি ভর গুণ ত্বরণ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কি অপ্রতিমিত বলের দ্বারা বস্তুর গতির সৃষ্টি, মানে হঠাৎ করে যদি কিছু বল তৈরি হয়, সেখান থেকে কিন্তু বস্তুর গতির একটা সৃষ্টি হয়ে থাকে। তারপর দেখ কী কী বলা হচ্ছে, দেখ এফ ইকুয়াল টু এম এ, এই সমীকরণ থেকে কি কি জানা যায়। দেখ নিচে একটা সমীকরণটা দেওয়া আছে, কি এফ এর মাথায় একটা মাথায় তীর চিহ্ন দেওয়া আছে, এর মাথায় একটা দেখ তীর চিহ্ন দেওয়া আছে। কেন? কারণ এই ডিরেকশনটা দেওয়ার মানে হচ্ছে বল যেদিকে প্রযুক্ত হবে, বলটা যদি এদিকে প্রযুক্ত হয়, তাহলে অ্যাক্সিলারেশন মানে ত্বরণটাও কিন্তু ওদিকেই সৃষ্টি হবে। ঠিক আছে, তাই জন্য দেখ লেখা আছে বলের অভিমুখ এবং ত্বরণ বা মন্দনের অভিমুখ একই দিকে হবে। ওই জন্য দেখ লেখা আছে বলের সাথে ত্বরণের অভিমুখ একই দিকে হবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে দেখ লেখা আছে প্রযুক্ত বল এফ এর অভিমুখ বস্তুর গতির অভিমুখে হলে ত্বরণের সৃষ্টি হবে, বেগ বৃদ্ধি হবে। অবভিয়াসলি দেখ ফোর্সটা দিলাম, ধর এখন একটা বস্তু আছে, আমি এদিক থেকে একটা ফোর্স দিলাম, তাহলে অবভিয়াসলি এ হঠাৎ করে স্পিডটা বেড়ে গিয়ে এইখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে কি আমার স্পিডটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কী হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে। তারপর দেখ লেখা আছে বল এফ যতক্ষণ ক্রিয়া করবে ততক্ষণ ত্বরণটা হবে। একটা সাইকেলের ওপর যতক্ষণ ধরে আমি স্পিডে বল প্রয়োগ করব ততক্ষণ অবধি সাইকেলটা জড়ে যাবে, তারপর কী হবে, একটা টাইমের পর আমি বল দেওয়া ছেড়ে দেবো, তখন আর সেম স্পিডে যেতে থাকবে। তারপর দেখে লেখা আছে দেখ বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে ত্বরণ থাকবে না, তার মানে তখন কী হবে, আস্তে আস্তে ওটা আবার জিরো লেভেলে চলে আসবে। ঠিক আছে, অনেক সময় দেখবি আমরা সাইকেল চালানোর সময় হঠাৎ করে বেশি স্পিডে নিয়ে চলি, তারপর কিছুক্ষণ করার পর আমরা পাটাকে থামিয়ে দিই। ঠিক আছে, তখন স্লোলি আস্তে আস্তে যখন বাড়ির কাছাকাছি আসি তখন আমরা আস্তে আস্তে স্পিডটাকে ফল ডাউন করে দিই। ঠিক আছে, তাহলে স্পিড মানে বলটা যত আস্তে আস্তে বন্ধ করব, আমার কিন্তু অন্তিম বেগে চলে আসবে। নেক্সট হচ্ছে কি প্রযুক্ত বল বস্তুর গতির অভিমুখের বিপরীত দিকে হলে মন্দনের সৃষ্টি হবে। অর্থাৎ বল দিলাম এদিকে, বস্তুটা চলে গেল পেছনের দিকে, ঠিক আছে, তখন কিন্তু মন্দনের সৃষ্টি হবে। মানে কীরকম বলছে, দেখ আমরা একটা গুলি যেরকম হয় যে আমরা গুলতি যেটা আমরা তৈরি করে থাকি, তো গুলতির মাঝখানে কি করি আমরা, দেখ গুলতির এরকম দুটো স্ট্যান্ড করা থাকে। ঠিক আছে, গুলতির এরকম জায়গা থেকে একটা জিনিস, এইখান থেকে একটা জিনিস টান দেওয়া হয়, তাহলে আমরা কোনো একটা জিনিসকে, আমরা এরকম একটা জিনিসকে টান দিয়ে পেছন দিকে দিচ্ছি, তার মানে বলটা আমরা কোন দিকে দিচ্ছি, পেছন দিকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বলটা কোন দিকে দিলাম, পেছন দিকে দিলাম, কিন্তু যেমনি এটাকে ছেড়ে দেবো তেমনি ওটা কোন দিকে চলে যাবে, সামনের দিকে চলে যাবে। তার মানে বলের ক্রিয়া হচ্ছে পেছন দিকে, বাট বলের গতির অভিমুখ হয়ে যাচ্ছে অন্যদিকে। তাহলে যেহেতু এটা হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে কি ক্ষেত্রে কী হচ্ছে, ত্বরণ হবে না, ওখানে কি তৈরি হবে, মন্দন তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এই সমীকরণ থেকে কি কি জানতে পারলি। নেক্সট হচ্ছে দেখ পরের পেজের ওপরের দিকে 33 নম্বর পেজের ওপরের দিকে
বারবার একই জিনিস লিখেছে যে এফ যদি বেশি হয় তাহলে অ্যাক্সিলারেশন মানে কি করে কোনটা কোনটা বাড়লে কোনটা কমবে এটা ওখানে লেখা আছে। দেখ লেখা আছে এফ এর মান বাড়লে এর মান বাড়বে, এফ এর মান কমলে এর মান কমবে, এফ এর মান অপরিবর্তিত থাকলে এর মানটা অপরিবর্তিত থাকবে। ওই জন্য দেখ এখানে লেখা আছে মাস মানে হচ্ছে দেখ আমাকে বিভিন্ন জায়গাতে যদি বল প্রয়োগ করা হয় সেখানে আমার অ্যাক্সিলারেশন হতে পারে, সেখানে আমার মানে ত্বরণও হতে পারে, মন্দনও হতে পারে, কিন্তু আমার তো ভরের কোনো চেঞ্জ হবে না, আমার শরীরের মধ্যে যা ওজন ছিল সেটাই পড়ে থাকবে। তাই জন্য ওখানে বলছে মাসের কোনো রকমভাবে চেঞ্জ হয় না, ভরের কোনো রকম চেঞ্জ হয় না। ওই জন্য দেখ লেখা আছে ভর হলো বস্তুর নিজস্ব স্বকীয় ধর্ম, অর্থাৎ কোনো একটি বস্তুর ভর মানে 5 কেজি মানে তো 5 কেজি, সেটাকে আমি অন্য জায়গাতে বা অন্য কিছু বল প্রয়োগ করলে তার মধ্যে ওজন কিছু কমে যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ এখানে বলা আছে বস্তুর ভর হলো জড়তাজনিত বাধার সূচক, অর্থাৎ জড়তা তৈরি হবে, জড়তা তৈরি হবে মানে কি তার মধ্যে একটা বাধার সৃষ্টি হবে। আমি একটা ছোট্ট বলকে নিয়ে আমি খেলছি, একটা বড় লোহার বলটাকে নিয়ে খেলা হলো, তার মানে সেখানে নিশ্চয়ই আমার জড়তা আসবে, অর্থাৎ ইচ্ছা হবে না যে বলটা তুলে খেলাটা করতে, তাই জন্য আমার সেখানে কি হচ্ছে জড়তা তৈরি হচ্ছে। ওই জন্য দেখ ওখানে অনেকগুলো লেখা আছে লাইন ডিপ কালিতে লেখা আছে, লেখা আছে বস্তুর ভরের ওপর জাড্য নির্ভর করে। লাল কালিতে একটা লাইন লেখা আছে যে ভর বেশি হলে জাড্য বেশি হবে, ওটা তাহলে দাগ দিয়ে রাখ, ভর বেশি হলে জাড্য বেশি হবে। দেখ দুটো ওখানে উদাহরণ দেওয়া আছে কি কি, একটা দেখ লেখা আছে খালি বাক্স স্থির অবস্থায় আছে, বাক্সটাতে অল্প পরিমাণ বল প্রয়োগ করা হলো। অবভিয়াসলি বুঝতেই পারছিস যে খালি বাক্সের মধ্যে বল প্রয়োগ করলে যা পরিমাণ বলের রিয়াকশানটা হবে একটা ভর্তি বাক্সের মধ্যে বল প্রয়োগ করলে তার রিয়াকশান অবভিয়াসলি কী হবে, কম হয়ে যাবে, কারণ খালি বাক্সের থেকে ভারী বস্তুটা মানে ভারী বাক্সটার ভরটা বেশি হচ্ছে। সেকেন্ড নাম্বার পয়েন্টে দেখ লেখা আছে একটা গতিশীল মোটর গাড়িকে থামাতে হলে তুলনামূলকভাবে কম বল প্রয়োগ করতে হবে। অবভিয়াসলি একটা গতিশীল ট্রেনকে আমরা কখনো কি থামাতে পারবো, কখনই আমাদের পক্ষে থামানো সম্ভব নয়, কিন্তু একটা গাড়িকে কিন্তু একটা সাইকেল চালিয়ে লোক যাতে তার সাইকেলের পেছন দিকের ক্যারিয়ারটা আমি ধরে থাকলে সাইকেলটা আটকে যেতে পারবে, কিন্তু যদি পেছন দিক থেকে একটা ট্রেন স্পিডে যাচ্ছে ট্রেনটাকে আমরা কখনোই ধরতে পারবো না, আমাকে নিয়েই সে চলে যাবে, ঠিক আছে। চলে যাচ্ছে এবার দেখ বলের একক, বলের দেখ দু রকমের একক ওখানে তৈরি করা আছে। কি কি সমীকরণ, এফ ইকুয়ালস টু এম এ, এই সমীকরণ থেকে করা হচ্ছে। বলের এসআই একক দেখ লেখা আছে কি নিউটন, নিউটন কাকে বলছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সংজ্ঞা এবং মানে ডেফিনেশনগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে পড়তে হবে। এক নিউটনের সংজ্ঞায় দেখ কী কী লেখা আছে, বলছে 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। কী কী বললাম, 1 কেজি ভরের ওপর বস্তুর ওপর বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেটাকে বলা থাকে নিউটন। ডাইনেরটাও দেখ সেম জিনিস, 1 কেজিটা হয়ে গেছে 1 গ্রাম, আর যে ত্বরণটা সৃষ্টি হয়েছে সেটা হয়ে গেছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখ ওখানে লেখা আছে যে 1 গ্রাম ভরের বস্তুর ওপর 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হলে সেটাকে বলা হবে কি 1 ডাইন বলা হবে। নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক কি, দেখ নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক কি কি লেখা আছে, 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, পেজের নিচের দিকে দেখ লেখা আছে 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, ওটা তলা দাগ দিয়ে রাখ। 33 নাম্বার পেজের নিচের দিকে, 33 নাম্বার পেজের নিচের দিকে লেখা আছে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। চলে যাচ্ছি তার পরের পেজেতে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভর এবং পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, অর্থাৎ দেখ এটার একটা ভালো এক্সাম্পল দেওয়া হয়েছে কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট কথাটার মানেটা কি, কনভেয়ার বেল্ট কথাটার মানেই হচ্ছে দেখবি যেগুলো ওয়াগনের থাকে, অর্থাৎ নিচের দিকে কয়লা খনি থেকে কয়লাগুলো খোঁড়া হচ্ছে আর নিচে একটা গাড়িতে করে ট্রান্সফর্ম করা হচ্ছে। কারণ মাটির তলায় যেখানে কয়লাটাকে খোঁড়া হয় সেখানে কিন্তু মানুষ যাওয়ার পক্ষে কিন্তু খুব অসম্ভব হয়ে পড়ে, অনেক ড্রিল মেশিন দিয়ে গর্তটা করা হয়। দেখ ওখানে কীরকমভাবে জিনিসটা করা থাকে, এই রকম একটা জায়গা থাকে, এইখান থেকে একটা এরকম নলের মতো করা আছে, ওপর দিক থেকে কিন্তু জিনিসগুলো এসে কিন্তু এরকম করে কিন্তু জিনিসটা পড়ছে, নিচের দিকে কিন্তু একটা এরকম বেল্টের মতো জিনিস আছে, ঠিক আছে, এরকম একটা বেল্টের মতো জিনিস আছে, তাহলে কী হবে জিনিসগুলো কিন্তু এইখান থেকে কিন্তু পরপর করে যাবে। তার মানে দেখ এইখান থেকে ওয়াগানের মধ্যে পুরো এই জিনিসগুলো এসে পড়ছে, কয়লা খনি থেকে কয়লাগুলো এসে পড়ছে, তারপর সেগুলো এখান দিয়ে পাস হয়ে যাচ্ছে। এবার নিচে একটা কীরকম থাকে, চাকা লাগানো থাকে, চাকাটা লাগানো থাকলে কী হবে ঘর করে জিনিসটা এগিয়ে যাবে, আমার জিনিসটা বয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আচ্ছা তারপর দেখ এখানে কি কি বলা হচ্ছে,
দেখ ওখানে কথাটাতে লেখা আছে কনভেয়ার বেল্টের ওপর দ্রব্য জমা হতে থাকে এবং বেল্টটা একটা বেগে গতিশীল হতে থাকে। বেল্টার গতিটাকে বজায় রাখতে হলে বল প্রয়োগ করতে হবে এবং বেল্টের ওপর প্রযুক্ত বল বেল্টটির ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক। অর্থাৎ এখানে কি বলছে, বল যেদিকে যাবে বেল্টার গতির অভিমুখ সেদিকে হবে। আমি নিচের দিকে দেখ চাকাগুলো ঘোরাচ্ছি কোন দিকে, ওই দিকে ঘোরাচ্ছি, তার মানে বেলটা নিশ্চয়ই কোন দিকে ঘুরবে, ওই দিকেই যাবে, কারণ আমি বলটা কোন দিকে প্রয়োগ করেছি ওদিকে। তার মানে ভর হোক বা বেগ হোক সেটা কোন দিকে পরিবর্তন হবে, সব কিছুই ওই দিকে। ওই জন্যই বলা হচ্ছে বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। বুঝতে পেরেছিস? সেম টু সেম দেখ গতিশীল রকেটের কথা বলা হয়েছে। রকেটের দেখ কীরকম হয়, রকেট থেকে জ্বালানিগুলো তলা দিয়ে বেরোতে থাকে। তাহলে তীব্র জ্বালানিগুলো যখন বেরিয়ে যাচ্ছে তার মানে কী হচ্ছে, রকেটটার ভরবেগের পরিবর্তন হচ্ছে। কীভাবে ভরবেগের পরিবর্তন হচ্ছে, রকেটটার মধ্যে কিছুটা পরিমাণ জ্বালানি রয়েছে, তাহলে সেখান থেকে যখন জ্বালানিগুলো পুড়ে পুড়ে বেরিয়ে যাচ্ছে তার মানে কি ওর ভর কমছে না বাড়ছে, কমে যাচ্ছে। তার মানে যেমনি ভর যখন কমে যাবে তার মানে বেগটা কী হবে, আরও স্পিডে বেরোতে থাকবে। ওই জন্য দেখ তার মানে কি, ওই জন্য দেখবি নিচের দিকে বলটাকে প্রযুক্ত হয় আর আমার তার বদলে ও ওপর দিকে উঠে যাচ্ছে। ওই জন্য দেখ লেখা আছে ফলে রকেটের ভর পরিবর্তিত হতে থাকে, ফলে রকেটের ভরবেগের পরিবর্তন হতে থাকে। এর ফলে যখন ক্রিয়াশীল বল ভরবেগের পরিবর্তন হারের সমান হয় এবং গতির অভিমুখে ক্রিয়া করে থাকে। তাহলে বুঝতে পেরেছিস কোনটা কোন দিকের অভিমুখে ক্রিয়া করছে। নেক্সট এবার চলে যাচ্ছি নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রে কী কী বলা হয়েছে, বলা হয়েছে যে প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। ঠিক আছে, সমান এবং বিপরীতমুখী একটি কিন্তু প্রতিক্রিয়া বল আছে। দেখ ওখানে কি কি বলা হচ্ছে, ক্রিয়া মানে যার ওপর বল প্রয়োগ করা হচ্ছে তার নাম হচ্ছে ক্রিয়া। সেই বস্তুটা যখন আমার ওপর বলটা প্রয়োগ করছে সেটাকে বলা থাকে প্রতিক্রিয়া। ঠিক আছে, দুটোর মানে কিন্তু আলাদা। তো তৃতীয় সূত্র থেকে যে ধারণাগুলো পাওয়া যায়, তৃতীয় সূত্র থেকে কিসের কিসের ধারণা পাওয়া যায় না, প্রকৃতিতে বলছে দেখ একক বল বলে কিছু নেই, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া দুটো বস্তুর মধ্যে কিন্তু ক্রিয়াশীল। ঠিক আছে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়, দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল। দেখবি একটা এক্সাম্পল হচ্ছে কীরকম, ধর কেউ নৌকা থেকে পা দিয়ে পাড়ে উঠছে, তার মানে দেখ এইটা হচ্ছে কিন্তু নৌকাটা। ঠিক আছে, এইটা হচ্ছে নৌকাটা, এই হচ্ছে নৌকা। এবার নৌকার মধ্যে পাটা দিয়ে আমি কোথায় উঠছি, পাড়টাতে উঠছি, এটা হচ্ছে আমার পাড়টা রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার পাড়। তাহলে এইখান থেকে পাটা দিয়ে পাটা যখনই এখানে বলটা দিলাম তার মানে এটা কি হলো, ডাউন হলো। তার মানে কার ওপর বল প্রয়োগ করলাম, নৌকাটার ওপর বল প্রয়োগ করলাম। নৌকা আমার ওপর একটা প্রতিক্রিয়া বল দেবে যার জন্যই আমার পাটা স্টেপটা এখান থেকে উঠে এইখানে চলে যাবে। ঠিক আছে, এইটার জন্য হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু দুটো বিভিন্ন বস্তুর ওপর কিন্তু ক্রিয়াশীল হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখ ওখানে পাশের পেজে দেখ কতগুলো গল্পের ছলে জিনিস দিয়েছে। যেমন দেখ এখানে লেখা আছে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটো ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয় এবং দুটো ভিন্ন বিন্দুতে ক্রিয়া করে। অবভিয়াসলি একবার ক্রিয়া করলে কোথায়, আমার পায়ের ওপর, একবার ক্রিয়া করলো আমার নৌকার ওপর। আচ্ছা ওখানে দেখ কী কী দিয়েছে, চুম্বকের একটা পরীক্ষা দিয়েছে। দেখ এই পেজেতে ছবিটা দেখলেই বুঝতে পারবি, প্রথম যে চিত্র 2.11 বলে যে ছবিটা দেওয়া আছে, দেখ একটা দেওয়া আছে NS অবভিয়াসলি কী করবে, দুজন দুজনকে আকর্ষণ করবে, কারণ নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করে, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, এটা আমরা জানি। নেক্সট পিকচারটা দেখ কী বলা হয়েছে, অবভিয়াসলি দেখ দুটো NSটা দেখ অপোজিট হয়ে গেছে, মানে দেখ এখানে রয়েছে N, এখানে রয়েছে S, এখানে রয়েছে S, এখানে রয়েছে N। তাহলে এই যে আমার যদি এই চুম্বকের বারটা যদি হয়, এরা কি অ্যাকসেপ্ট করবে? কখনই করবে না, কারণ সাউথ পোল দুটো পাশাপাশি থাকলে বিকর্ষণ হয় কী হবে, দূরে সরে যাবে, ওই জন্য দূরে সরে যাচ্ছে। ওই জন্য এখানে বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল যুগপৎ, কেউ আগে বা কেউ পরে কিন্তু ক্রিয়াশীল হবে না। মানে আমি হঠাৎ করে মনে করতে পারলেই আমি কিন্তু ওপারে চলে যেতে পারবো না, আমাকে আগে বল প্রয়োগ করতে হবে নৌকার ওপর, তবে নৌকা আমার ওপর বল প্রয়োগ করলে আমি তবেই যেতে পারবো, না হলে কিন্তু কেউ আগু পিছু করলে কিন্তু যেতে পারবো না। তার মানে দেখ দুটো সাউথ পোল কিন্তু কখনোই কাউকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, আবার সেম টু সেম দুটো নর্থ পোল কিন্তু কাউকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, ওই জন্য এখানে বলা হচ্ছে যে পরস্পর বিপরীত দিকে হয়। ঠিক আছে, কখনোই কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করছে না। একটু তারপর দেখ নিচে 4 নম্বর পয়েন্টে একটা বলা আছে যে আমরা যখন হাঁটলে কীরকম হয় না, হাঁটলে দেখবি আমাদের পাটা কী করছে, রাস্তার ওপর একটা বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, রাস্তার ওপর একটা বল প্রয়োগ করতে হয়, রাস্তা আমাদের ওপর একটা প্রতিক্রিয়া বল দেয়, যেটার জন্য কি হয়, আমাদের পাটা আবার নেক্সট স্টেপে কিন্তু এগিয়ে যায়। ঠিক আছে,
তার মানে দেখ ওইখানে দেখ এখানে বলা হচ্ছে যে কীভাবে বিপরীতমুখী বল প্রয়োগ করলে আমরা রাস্তা দিয়ে পা দিয়ে হাঁটতে পারছি, ঠিক আছে। সেম টু সেম ওখানে লেখা আছে, দেখ রকেট থেকে জ্বালানি বেরোবার সময় রকেট থেকে কীভাবে বেরোচ্ছে, দেখ রকেট থেকে পেছন দিক থেকে শুরু হয়ে জ্বালানিটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্রিয়াটা কোন দিকে হচ্ছে, পেছন দিকে, তার জন্য প্রতিক্রিয়া বশত রকেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বন্দুক থেকে যখন গুলি বেরোয়, তখন কি হয়, সামনের দিকে আমরা তো ট্রিগারটা মারলাম, তাহলে ট্রিগার মারার সঙ্গে সঙ্গে বন্দুক থেকে কি বেরিয়ে আসে, গুলিটা বেরিয়ে আসলো, তাহলে গুলিটা কোন দিকে এগোলো, সামনের দিকে এগোলো, তাহলে ওটা কি হলো, ক্রিয়া। বন্দুকধারীকে পেছন দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়, প্রতিক্রিয়া বলে বশত পেছন দিকে একটা ধাক্কা মারে, যেটাকে বলা থেকে প্রতিক্রিয়া বল, ওটার জন্য একটা পেছন দিকে ধাক্কা মারে, ওই জন্য বন্দুকধারী যখন গুলি করে তখন কিন্তু তার একটা প্রবলেম হয়। তার মানে দেখ নৌকা থেকে যখন ঘাট থেকে যখন নৌকা থেকে পা দিয়ে যাচ্ছি, সেম টু সেম কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। তার নিচে দেখ বিভিন্ন ধরনের বল প্রয়োগ করার কথা বলা হয়েছে, যেমন হচ্ছে টান। টান কোনটাকে বলা হবে, দুটো বস্তুর মধ্যে যখন একজন আরেকজনকে টানবে তখন কিন্তু কাছাকাছি আসবে। দুটো বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল যখন জড় মাধ্যমের সাহায্যে প্রযুক্ত হয় এবং পরস্পরের দিকে কাছে আনার চেষ্টা করে, সেটাকে বলছে কি টান। তার মানে বুঝতেই পারছি, যেমন দরজাটাকে যখন আমরা টানছি তার মানে কাছাকাছি আসছে, সেটাকে কিন্তু বলা থাকে টান। আর ধাক্কা মানে কী হবে, পরস্পর থেকে দূরে সরে যাবে, একজন আরেকজনকে ধাক্কা দিলে সে কী হবে, দূরে সরে যাবে। এগুলো দেখ সঙ্গগুলো পাই টু পাই মুখস্থ করবি না, জাস্ট বুঝে নিয়ে নিজের ভাষায় লিখতে হবে। আকর্ষণ বা বিকর্ষণ, তাহলে আকর্ষণ কোনটাকে বলবে, যেমন একটা সাধারণত চুম্বকের ক্ষেত্রে আকর্ষণ কীভাবে হচ্ছে না, আকর্ষণ হচ্ছে যে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ কাছাকাছির মধ্যে কিন্তু থাকবে। তার মানে দেখ আকর্ষণ কাকে বলছে না, দুটো বস্তু যখন পারস্পরিক কাছাকাছি আসছে তখন সেটা হোক, সেটা পরস্পরের দিকে যখন আকর্ষণ মানে কাছাকাছি আসবে, বিকর্ষণ মানে সেটা দূরে সরে যাবে। তারপরের পয়েন্টে দেখ লেখা আছে মহাকর্ষীয় আকর্ষণ বল। মহাকর্ষীয় আকর্ষণ বল কোনটাকে বলা হয়ে থাকে, মহাকর্ষ থেকে প্রত্যেকটা বস্তুই কিন্তু আমরা মাটিতে বসে থাকি, একতলায় দোতলায় তিনতলায় যেখানেই বসে থাকি না কেন, প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে কিন্তু টান দিচ্ছে, তাহলে সেটাকে বলা যায় কিন্তু মহাকর্ষীয় আকর্ষণ বল বলা হয়ে থাকে, ঠিক আছে। মহাকর্ষীয় আকর্ষণ বল বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কি তড়িৎ আকর্ষণ বল। তড়িৎ আকর্ষণ কোনটাকে বলা হবে, একটা পজিটিভ একটা নেগেটিভকে আকর্ষণ করবে, ঠিক আছে, কিন্তু কখনোই দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ একসঙ্গে আকর্ষণ করতে পারবে, কখনোই পারবে না। দুটো পজিটিভ বিকর্ষণ করবে, দুটো নেগেটিভ বিকর্ষণ করে যাবে। চৌম্বক আকর্ষণ বল। চৌম্বক আকর্ষণ বলটা কি না, চৌম্বক আকর্ষণ বলটা হচ্ছে যে একটা চুম্বকের নর্থ পোল একটা সাউথ পোলকে আকর্ষণ করবে, অথবা একটা সাউথ পোল একটা নর্থ পোলকে আকর্ষণ করবে। চৌম্বক বিকর্ষণ মানে কোনটাকে বলবে, দুটো নর্থ বা দুটো সাউথ একসঙ্গে কি আকর্ষণ করবে, কখনোই করবে না, সেটাকে বলা হচ্ছে বিকর্ষণ বল। ঘর্ষণ কাকে বলছে, যখন একটা বস্তু আর একটা বস্তুর ওপর তল বরাবর যাওয়ার চেষ্টা করছে, যেমন হচ্ছে আমরা বরফের ওপর দিয়ে কিন্তু হাঁটতে পারবো না, কিন্তু নর্মাল রাস্তার ওপর দিয়ে হাঁটতে পারবো, কারণ সেখানে ঘর্ষণটা বেশি হচ্ছে, ঘর্ষণটা কিন্তু কম হচ্ছে। যেখানে ঘর্ষণটা বেশি হবে সেখানে কিন্তু উল্টে পড়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য দেখবি বুটের নিচগুলোতে বড় বড় কিন্তু জায়গা খুব কাটা থাকে, কারণ যাতে কি হয় ঘর্ষণ তত কম হবে। আর দেখবি যারা বরফের ওপর দিয়ে যায় তাদের দেখবি সমান করা থাকে, কারণ ওখানে স্লিপারি হয়ে যায়, ওই জন্য দেখবি আমাদের হাওয়াই চুটি পড়লে কিন্তু আমরা স্লিপ খাই, কারণ ওখানে ঘর্ষণটা বেশি হচ্ছে, তাহলে যেখানে ঘর্ষণ বেশি সেখানে কিন্তু বিপদটাও বেশি হয়। লম্ব প্রতিক্রিয়া বল কীরকম বলছে, অর্থাৎ এই যে আমরা ধর বসে আছি, আমাদের বস্তুটা আমাদেরই পুরো শরীরটা কোন দিকে টান দিচ্ছে, নিচের দিকে টান দিচ্ছে, কারণ মহাকর্ষীয় আকর্ষণ বল নিচের দিকে। আমার শরীরে যদি এনার্জি না থাকে তাহলে আমি কি দাঁড়াতে পারবো, কখনোই দাঁড়াতে পারবো না, তাহলে এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, অর্থাৎ আমি নিচের দিকে ক্রিয়া করছি, তার প্রতিক্রিয়া বশত আমি এখানে। একটা বুড়ো মানুষ সে কি আর এরমভাবে বসে থাকতে পারবে, তো বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে আছে, সে দাঁড়াতেই পারছে না, বসতে পারছে না, তাহলে সে তার শরীরের মধ্যে নিশ্চয়ই ক্রিয়া দিতে পারছে না, তাই তার প্রতিক্রিয়া হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বল। দেখবি পাশে একটা ছবি দিয়ে আছে, সেখানে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। লাস্ট ফিনিশিং একটাই জিনিস আছে, সেটা হচ্ছে কি নিউক্লিয় বল। নিউক্লিয় বল কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ পরমাণুর যখন গঠন আমরা পড়িয়েছি, পরমাণুর গঠন পড়ানোর সময় আমরা বলেছিলাম কি প্রোটন আর নিউট্রন হচ্ছে পাশাপাশি থাকে, ঠিক আছে, প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে, আর বাইরে কারা ঘোরাঘুরি করে, ইলেকট্রনগুলো ঘোরে, তাহলে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় কি নিউক্লিয় বল, ঠিক আছে। আজকে আমাদের এতটাই পর্যন্ত পড়ানো হলো, নেক্সট দিনকে আমরা রৈখিক ভরবেগ থেকে শুরু করে এটা শেষ করে দেওয়া হবে।